আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি শাহিন স্যার সকলকে স্বাগত জানাচ্ছি সাধারণ জ্ঞানের আজকের আয়োজনে। ইংলিশ মজার এই বিশেষ আয়োজন শুধুমাত্র চাকরি প্রত্যাশীদের জন্য, যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে যে সিরিজ ক্লাস নিচ্ছি বা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে দেশ পরিচিতি। আপনি যখন সাধারণ জ্ঞান পড়তে যান তখন আন্তর্জাতিক বিষয়াবলী পড়তে গেলে আপনাকে বিভিন্ন বই বলেন অথবা বিভিন্ন অফলাইন অনলাইন কোর্স বলেন, সেখানে কিন্তু একদিনে এক মহাদেশ অথবা একদিনে একাধিক মহাদেশ সম্পর্কে পড়িয়ে শেষ করা হয়, অথবা বইয়েও খুব বিস্তারিত যে আলোচনা থাকে ব্যাপারটা এমনও নয়। কিন্তু আমি চিন্তা করেছি যে বিশ্বের বিভিন্ন দেশ যেগুলো আসলে আমাদের চাকরির পরীক্ষায় যে দেশগুলো থেকে প্রশ্ন আসে, সেই দেশগুলো সম্পর্কে একটু বিস্তারিত যতটুকু আমাদের প্রয়োজন, আমাদের মনে রাখার জন্য যতটুকু প্রয়োজন, পরীক্ষা হলে সঠিক উত্তর করার জন্য যতটুকু প্রয়োজন, এরকম একটু বিস্তারিতভাবে কিছু দেশ সম্পর্কে আপনার সামনে আলোচনা উপস্থাপন করা। তারই ধারাবাহিকতায় আমি আজকে আরও একটি দেশ সম্পর্কে আলোচনা নিয়ে এসেছি এবং এর আগেও বেশ কয়েকটি দেশ নিয়ে আলোচনা করেছি, যেমন ভারত নিয়ে আলোচনা করেছি, ভারত, পাকিস্তান, মিয়ানমার, এরকম কয়েকটা দেশ নিয়ে আলোচনা করেছি। আজকে চীন নিয়ে আলোচনা করব। এরপরেও আরও যে গুরুত্বপূর্ণ দেশগুলো আছে, যেমন আমেরিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, এরকম যে দেশগুলো গুরুত্বপূর্ণ আছে, ফ্রান্স, জার্মানি, এগুলো নিয়েও আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলো আপনি করেন, তাহলে হবে কি, যেটা বলছিলাম যে আপনি বিভিন্ন কোর্সে অথবা বইয়ে এতটা বিস্তারিত পাবেন না যতটা আমি আপনাকে বিস্তারিতভাবে বলছি। ঠিক আছে, আপনি যদি ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো করেন তাহলে দেখবেন খুব ইজিলি বিশ্বের গুরুত্বপূর্ণ বা বিশ্বের লিডিং কান্ট্রিজ সম্পর্কে আপনার খুব ভালো একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে এবং এইটাকে বেস করে আপনি সাধারণ জ্ঞান অনেক স্ট্রং প্রিপারেশন নিতে পারবেন। ঠিক আছে, অনেকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর শুরুতেই আপনাকে আরেকটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে ক্লাসটি অবশ্যই শেয়ার করে দিবেন, একটু বেশি করে মন থেকে, অন্তর থেকে ক্লাসটি শেয়ার করে দিবেন, যেন আপনার আরও যারা ভাই বোন বন্ধু আছে তারাও এই ক্লাসগুলো দেখতে পারে এবং তারাও এই ক্লাস থেকে উপকৃত হতে পারে। ঠিক আছে, মানে ব্যাপারটা এমন না যে শুধু আমি এই ক্লাসটা দেখব আর আমি শিখবো আর আমি একাই একা চাকরি পাবো, ব্যাপারটা এরকম না, জ্ঞান ছড়িয়ে দিতে হয়। সো অবশ্যই সবাই ক্লাসটি শেয়ার করে দিবেন। তাহলে আজকে আমরা চীন সম্পর্কে জানবো। দেখেন, চাকরির পরীক্ষায় চীনের বিভিন্ন দিক থেকে প্রশ্ন আসে, যেমন চীনের ইকোনমি থেকে প্রশ্ন আসে, চীনের প্রোডাকশন থেকে প্রশ্ন আসে, চীনের কূটনীতি থেকে প্রশ্ন আসে, বিভিন্ন তাদের কূটনৈতিক পলিসি থেকে প্রশ্ন আসে, তাদের হিস্ট্রি, বিভিন্ন আর্কিটেকচার, স্থাপত্য, এগুলো থেকেও কিন্তু চাকরির পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। তো এই দিকগুলো আমরা একেবারে খুব বেশি না, তবে সংক্ষিপ্ত কিন্তু একেবারে গোছালো কিছু তথ্য আমরা জেনে নেব আজকে চীন সম্পর্কে। দেখেন, চীন বর্তমান বিশ্বের অন্যতম একটি সুপার পাওয়ার। তো এই চীন সম্পর্কে আমাদের জানতে হবে। প্রথমেই আমরা ভৌগোলিক অবস্থানটা জেনে নেব চীনের, এবং চীনের প্রতিবেশীদের চিনে নেব। চীন আমাদের এশিয়া মহাদেশে আয়তনে সবচেয়ে বড় দেশ, আয়তনে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ চীন। এছাড়া পৃথিবীতে আয়তনে চীনের অবস্থান তৃতীয়। পৃথিবীতে আয়তনে সবচেয়ে বড় দেশ রাশিয়া, তারপরে কানাডা, তারপরেই কিন্তু চীনের অবস্থান। আবার জনসংখ্যায় চীন বিশ্বের দ্বিতীয় অবস্থানে অবস্থিত, যেখানে এখন প্রথম অবস্থান অর্জন করেছে জনসংখ্যায় ভারত, ভারতের পরে এখন চীনের অবস্থান। যাই হোক, আমরা প্রথমেই মানচিত্র দেখে চীনের অবস্থানটা একটু জানি। এই যে মাঝখানে একটু কমলা টাইপের কালারের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা চীন। চীনের প্রতিবেশী রাষ্ট্র 14টি, বিশ্বের 14টি, মানে বিশ্বে 2টি দেশের 14 জন করে প্রতিবেশী আছে। মানে বিশ্বের সবচেয়ে বেশি স্থলসীমানা বেষ্টিত দেশ কোনটি, নিচের কোনটি বিশ্বের সবচেয়ে স্থলসীমা বেষ্টিত দেশ, এরকম যদি প্রশ্ন হয় আর যদি অপশনে থাকে চীন, তাহলে অ্যান্সার কিন্তু হবে চীন। চীন ছাড়াও আরও একটি দেশের 14টি
প্রতিবেশী আছে বা 14টি দেশের সাথে স্থল সীমানা আছে, সেটা হচ্ছে রাশিয়া। বিশ্বের 2টি দেশ আছে যাদের স্থল সীমানা আছে 14টি করে দেশের সাথে। তো চীনের এই 14টি প্রতিবেশী সম্পর্কে আমরা একটু জেনে নিব। চীনের প্রতিবেশী দেশ এই পাশ থেকে যদি ধরি, রাশিয়া, মঙ্গোলিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান। বাংলাদেশ কিন্তু সরাসরি চীনের সঙ্গে যুক্ত নয় সীমানায়। ভুটানের পরে হচ্ছে মিয়ানমার, লাওস, ভিয়েতনাম এবং দক্ষিণ কোরিয়া। এই 14টি দেশের সীমানা চীনের সঙ্গে সরাসরি যুক্ত। এছাড়াও উত্তর কোরিয়া আর জাপানের সঙ্গে চীনের কিন্তু জল সীমানা বেষ্টিত। এই হচ্ছে চীনের ভৌগোলিক অবস্থান। এই জিনিসটাই আমি আপনার মনে রাখার সুবিধার্থে লিখে দিয়েছি, যে কথাটা এতক্ষণ বললাম। তো চীনের ভৌগোলিক অবস্থান, ভৌগোলিকভাবে চীন কিন্তু দূর প্রাচ্যের একটি দেশ। এশিয়া মহাদেশকে কয়েকটি ভৌগোলিক অঞ্চলে ভাগ করা হয়। তার মধ্যে প্রথমটি হচ্ছে দক্ষিণ এশিয়া, যেখানে 8টি দেশ, বাংলাদেশ সহ 8টি দেশ অবস্থিত। এরপরে দক্ষিণ পূর্ব এশিয়া, যেখানে মিয়ানমার, থাইল্যান্ড, লাওস এরকম 11টি দেশ অবস্থিত। এরপরে দূর প্রাচ্যের দেশ বলা হয়। এই দূর প্রাচ্যের দেশ 5টি: চীন, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপান। কেউ কেউ তাইওয়ানকেও দূর প্রাচ্যের দেশ বলে, তবে তাইওয়ান স্বাধীন কোনো দেশ নয়। সুতরাং আপনাকে যদি কেউ বলে যে দূর প্রাচ্যের দেশ কয়টি, আপনি অবশ্যই 5টি অ্যান্সার করবেন, ঠিক আছে? 6টি কখনোই অ্যান্সার করবেন না। যদি 6টি অ্যান্সার করেন তাহলে ভুল হবে, কারণ তাইওয়ানকে ধরে 6টি দেশ দূর প্রাচ্যের বলা হয়। এই তাইওয়ান কিন্তু স্বাধীন কোনো দেশ না। তো তাইওয়ান আসলে কি অবস্থায় আছে সেটিও কিন্তু আজকের ক্লাসে আমরা দেখব। এরপরে এশিয়া মহাদেশের যদি আরো 2টি অঞ্চলের কথা বলি, তাহলে মধ্য এশিয়া, যেখানে কাজাখস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এরকম 5টি দেশ অবস্থিত। এছাড়া আরও আছে মধ্যপ্রাচ্য, যাকে পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য বলা হয়। তো এই যে ভৌগোলিক ভাগ এশিয়া মহাদেশের, এর মধ্যে চীনের অবস্থান কোথায়? এটি দূর প্রাচ্যের দেশ। তাহলে চীনের অবস্থান ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশের, আবার দূর প্রাচ্যর এই সেক্টরে, ঠিক আছে? আয়তনে এটি বিশ্বের 3য় বৃহত্তম আর জনসংখ্যায় 2য় বৃহত্তম দেশ। এই কথাটা অবশ্যই মনে রাখবেন। আয়তনে এটি আমরা বলবো দূর প্রাচ্য, এইটা একটু মনে রাখবো। এটা মনে রাখবো যে আয়তনে 3য় আর জনসংখ্যায় এটি বিশ্বের 2য় বৃহত্তম দেশ। চীনের সঙ্গে তাহলে কয়টি দেশের ভৌগোলিক সীমানা আছে? 14টি। এই তথ্যটা মনে রাখবো অবশ্যই, এটা পরীক্ষায় বহুবার এসছে। এবার এই 14 জন প্রতিবেশীকে এক নজরে একটু দেখে রাখবেন, কারণ আপনাকে পরীক্ষায় যদি জিজ্ঞেস করে নিচের কোনটি চীনের প্রতিবেশী দেশ, অথবা নিচের কোন দেশের সঙ্গে চীনের সরাসরি স্থল সীমানা আছে অথবা নেই, তাহলে এই প্রশ্নের অ্যান্সার করতে আপনার কষ্ট হবে না যদি আপনি এই দেশ কয়টার নাম একটু জাস্ট এই ম্যাপটা দেখবেন। হ্যাঁ, এখানে মুখস্থ না করে আপনি ম্যাপটা দেখবেন। আরও অনলাইনে আরও ভালো ভালো ম্যাপ আছে, আরও পরিষ্কার, আরও ডিটেল ম্যাপ আছে, অথবা আপনি গুগল ম্যাপে গিয়ে একটু জুম করে দেখতে পারেন যে রাশিয়া, মঙ্গোলিয়া, কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ইন্ডিয়া, ভুটান, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম অ্যান্ড নর্থ কোরিয়া, এই 14টি দেশ হচ্ছে চীনের প্রতিবেশী দেশ। জাস্ট ম্যাপটা দেখে আপনি একটু মনে রাখার চেষ্টা করবেন, তাহলে মুখস্থ করতে হবে না, কোনো সূত্র বা কোনো মন্ত্র মুখস্থ করার দরকার নেই এক্ষেত্রে। এছাড়া আপনাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে দক্ষিণ কোরিয়া এবং জাপান, চীনের সাথে এদের স্থল সীমানা নেই, কিন্তু সমুদ্র সীমানা আছে, জল সীমানা আছে। যদি এই দুইটাকেও কাউন্ট করা হয়, যদি আপনাকে প্রশ্ন করে কয়টি দেশের সাথে চীনের স্থল ও জল সীমানা বিদ্যমান, স্থল প্লাস জল, আমি এখানে দেখছি যে চীনের সাথে স্থল সীমানা। এবার যদি প্রশ্নটা হয় স্থল প্লাস জল বা সমুদ্র সীমানা, দুইভাবে বলা যেতে পারে, জল সীমানা, তাহলে কয়টি দেশ হবে? 14 যোগ আরো 2 সমান 16টি দেশ। তাহলে বিশ্বের সবচেয়ে বেশি সীমানা কোন দেশের আছে? চীনের, ঠিক আছে? সবচেয়ে বেশি মানে দেশের সাথে সীমানা আছে চীনের। এই হচ্ছে আমাদের ভৌগোলিক অবস্থান সংক্রান্ত চীন থেকে জানার বিষয়। আচ্ছা, এইবার আমরা চীনের
রাজনৈতিক পরিক্রমাটা সংক্ষেপে জেনে নেব। দেখেন চীনের রাজনৈতিক পরিক্রমা একেবারে ডিটেইল পরীক্ষায় আসবে না, তবে কয়েকটা রাজবংশ সম্পর্কে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এর প্রাসঙ্গিক কারণ আছে। তো আমি এখানে চীনের একেবারে খ্রিস্টপূর্ব 2100 অব্দ থেকে শুরু করে 2025 পর্যন্ত চীনের রাজনৈতিক পরিক্রমাটা জাস্ট এক লাইন করে নিয়েছি, ঠিক আছে, যাতে আপনার মানে ধারাবাহিকতাটা বুঝতে সহজ হয়। চীনের প্রথম রাজবংশ হচ্ছে সিয়া রাজবংশ। এটা হচ্ছে চীনের প্রথম রাজবংশ। আপনাকে যদি জিজ্ঞেস করে চীনের প্রথম রাজবংশ নিচের কোনটি, তাহলে আপনাকে মনে রাখতে হবে সিয়া। চীনের প্রথম রাজবংশ হচ্ছে সিয়া, যে ইতিহাস পাওয়া যায় তার ভিত্তিতে। এই সিয়া রাজবংশ চীনে সাম্রাজ্য শুরু করেছিল খ্রিস্টপূর্ব 2100 অব্দ, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মেরও আরও 2100 বছর আগেই চীনে সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে দেখেন সিয়া, তারপরে হচ্ছে শাং, তারপরে চৌ, তারপরে কিন, হান, জিন, তাং, ইউয়ান, মিং, সিং। সুন্দর না? চীনের এই রাজবংশের নামগুলো একসাথে আপনি যদি পড়েন, জাস্ট এইটা সবই তো রাজবংশ বা সাম্রাজ্য, এখানে তাদের সাল দেওয়া আছে। এই সালগুলো আপনার পরীক্ষায় আসবে না, এর আগে কখনো আসতে দেখা যায়নি, এটা গুরুত্বপূর্ণ না, এটা জাস্ট ধারাবাহিকতাটা দেখার জন্য দিয়েছি। তাহলে রাজবংশগুলো কি কি? সিয়াং, সিয়া, সাং, চৌ, কিন, হান, জিন, তাং, ইউয়ান, মিং, সিং। এটাও মুখস্থ করতে হবে না। তো আপনাকে এখানে জানতে হবে কি, এই যে লাল রেড কালারের যে তিনটা রাজবংশের নাম দিয়েছি, সেই তিনটা রাজবংশের নাম একটু মনে রাখতে হবে। এর কারণ হচ্ছে প্রথমটা মনে রাখতে হবে, কারণ সিয়াং প্রথম রাজবংশ, চীনের প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠা করে সিয়াং বংশ। কিন বংশ মনে রাখার কারণ হচ্ছে এই কিন বংশের মাধ্যমেই বা কিন বংশের সময়ই চীনের মহাপ্রাচীরের নির্মাণ শুরু হয়, এই জন্য এটা একটু গুরুত্বপূর্ণ। আর সিং সাম্রাজ্য মনে রাখবেন বা সিং এই নামটা মনে রাখবেন, কারণ এটা চীনের আধুনিক চীনের জন্মের আগে সর্বশেষ রাজবংশ, এই জন্যে এই তিনটা রাজবংশ একটু আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আধুনিক চীনের যে আধুনিক যুগ, এতক্ষণ আমরা যেটা দেখলাম প্রাচীন যুগে ওই রাজবংশগুলো চীন শাসন করতো বা চীনের সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিল। এবার আধুনিক যুগে চীনের যাত্রা শুরু হলো কিভাবে সেটা দেখব। তার আগে একটা জিনিস দেখে নিব আমরা। চীনের রাজাদের বলা হতো সন অফ গড, মানে ঈশ্বরের সন্তান। চীনের যারা রাজা ছিলেন, সম্রাট ছিলেন, তারা নিজেদেরকে ঈশ্বরের সন্তান দাবি করতেন। এইটা প্রাচীনকালের সব রাজবংশেরই একটা সাধারণ মানসিকতা বলা চলে। আমরা অন্যান্য বিভিন্ন সভ্যতাও দেখতে পাই, রাজা নিজেদেরকে ঈশ্বরের সন্তান, নিজেদেরকে সূর্যের প্রতিনিধি, নিজেদের সূর্যের দেবতার সন্তান এভাবে মানে পরিচয় দিতে তারা গর্ববোধ করতেন বা পরিচয় দিতেন। তো একইভাবে চীনের রাজাদের বলা হতো সন অফ গড। আপনাকে এইটাই প্রশ্ন করবে, বহুবার এসেছে যে কোন দেশের সম্রাটদের প্রাচীনকালে সন অফ গড বলা হতো, তাহলে অ্যান্সার হচ্ছে চীনের। আচ্ছা, চীনের দুইটা পূর্ব নাম ছিল, একটা হচ্ছে ক্যাথে আর একটা হচ্ছে মাঞ্চুরিয়া। প্রাচীনকালে চীন দুটি নামে পরিচিত ছিল, একটা হচ্ছে ক্যাথে আর একটা হচ্ছে মাঞ্চুরিয়া, অথবা চীনের অপর নাম কি এটা এভাবেই আপনি মনে রাখতে পারেন, ক্যাথে এবং মাঞ্চুরিয়া। এখনো চাইনিজরা নিজেদের ক্যাথে বা মাঞ্চুরিয়ান বলে পরিচয় দেয়, এখনো দেয়, ঠিক আছে? আচ্ছা, তো চীনের এই যে রাজবংশ দেখেন, সিং রাজবংশ, এটি 1644 থেকে 1911 সালে এসে শেষ হয়। এইটাই এখানে আসলে ধারাবাহিকভাবে এই ইতিহাসটা। চীনের রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে 1911 সালে। এইটাই প্রশ্ন করবে আপনাকে যে চীনের রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে কত সালে? 1911 সালে। এই বিলুপ্তিতে এমনি কি রাজবংশ বিলুপ্ত হয়ে গেল? চীনে যে রাজবংশ ছিল এটা কি কোনো ঝড়ে, কোনো জাদুর কারণে বিলুপ্ত হয়ে গেল? না, আন্দোলন সংগ্রামের মাধ্যমে চীনের এই রাজবংশ বিলুপ্ত হয় এবং সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন চীনের নেতা সানিয়াত সেন, ঠিক আছে? এই সানিয়াত সেন ও 1911 সালে বিপ্লবের মাধ্যমে চীনের রাজবংশের পতন ঘটান এবং আধুনিক চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন। 11 সালে এই চীনের রাজবংশের মানে পরাজয়ের পরে
1912 সালে পরের বছর এই চীনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং এই প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন কে? ডক্টর সান ইয়াত সেন। আচ্ছা, এরপরে চীনের প্রজাতন্ত্র চলতে থাকে। 1949 সালে চীনে কিন্তু আরেকটা বিপ্লব হয়। এই বিপ্লবের মাধ্যমে কমিউনিস্ট বিপ্লব হয়। চীনে আরেকটা বিপ্লব হয়। কি বিপ্লব? তার নাম হচ্ছে কমিউনিস্ট চীনে মাও সেতুংয়ের নেতৃত্বে আমরা একটু খেয়াল করব, সান ইয়াত সেন আর মাও সেতুং দুটো এক করে ফেলা যাবে না। সান ইয়াত সেন তিনি ওই ব্যক্তি যিনি 1911 সালে চীনের রাজতন্ত্রের পতন ঘটান এবং চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন। এরপরে বেশ কিছুদিন চলে যায়, 1949 সালে মাও সেতুং তিনি কমিউনিস্ট মানে রাশিয়ার প্রজাতন্ত্র বা কমিউনিজম দেখে অনুপ্রাণিত হয়ে চীনেও এই মাও সেতুং কমিউনিস্ট পার্টি গঠন করেন এবং কমিউনিস্ট বিপ্লবের মাধ্যমে 1949 সালে গণচীন প্রতিষ্ঠা করেন। আপনাকে পরীক্ষায় প্রশ্ন করবে গণচীন কত সালে প্রতিষ্ঠিত হয়, গণচীনের প্রতিষ্ঠাতা কে, অথবা গণচীন কোন বিপ্লবের মাধ্যমে গণচীনের প্রতিষ্ঠা হয়? কমিউনিস্ট বিপ্লবের মাধ্যমে। আচ্ছা, বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে চীনা কমিউনিস্ট পার্টি, যেটার প্রতিষ্ঠাতা মাও সেতুং। কনফুসিয়াস ছিলেন প্রাচীন চীনের একজন দার্শনিক। আপনাকে জিজ্ঞেস করবে কনফুসিয়াস কে? কনফুসিয়াস ছিলেন চীনের প্রাচীন দার্শনিক, যাকে বলা হচ্ছে প্রাচীনের শ্রেষ্ঠ দার্শনিক। ফালুন গং কি? আপনাকে পরীক্ষা জিজ্ঞেস করবে ফালুন গং কি? ফালুন গং হচ্ছে চীনের একটি আধ্যাত্মিক আন্দোলনের নাম। আধ্যাত্মিক এবং দার্শনিক আন্দোলনের নাম হচ্ছে ফালুন গং। ঠিক আছে, তাহলে এই তথ্যগুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। পরের তথ্যটা হচ্ছে দালাই লামা। তিব্বতের সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম দালাই লামা। দালাই লামা সম্পর্কে আমরা বিস্তারিত পড়বো। বিশ্বে প্রথম কাগজ আবিষ্কৃত হয়েছিল কোথায়? এটা প্রাসঙ্গিক কিছু তথ্য, যে বিশ্বের প্রথম কাগজ আবিষ্কৃত হয়েছিল চীনে। গ্রেট হল অফ চায়না কোথায় অবস্থিত? মানে এখানে আপনি যা দেখছেন, এখানে আপনাকে যে তথ্যগুলো আমি দিচ্ছি সেই সবগুলোই কিন্তু এক একটা প্রশ্ন বিভিন্ন সময় চাকরি এবং অ্যাডমিশন টেস্টে এগুলো এসেছে। তাহলে বিশ্বের প্রথম কাগজ কল আবিষ্কৃত হয়েছিল চীনে। গ্রেট হল অফ চায়না অথবা গ্রেট হল বা গ্রেট ওয়াল দুটো আলাদা জিনিস। গ্রেট হল আর গ্রেট ওয়াল দুটি কিন্তু আলাদা জিনিস। এগুলো কোথায় অবস্থিত? চীনে অবস্থিত। এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আধুনিক ইলেকট্রনিক্সের বর্জাগার বলা হয় চীনকে। দেখেন, আমি যত ইলেকট্রনিক্স পণ্য ব্যবহার করি তার শতকরা 99.99 ভাগই চীনে তৈরি হয়। আপনার হাতে যদি অ্যাপেল ফোন থাকে, আপনি মনে করতে পারেন যে আপনার কাছে স্যামসাং, আপনার কাছে ওপ্পো বা অন্য কোনো ফোন, আপনি চীনা প্রোডাক্ট ইউজ করতেছেন, আর আমি তো অ্যাপেলের আইফোন ইউজ করতেছি। সো এইটা চীনে তৈরি নয়। তো আপনি জেনে অবাক হবেন যে অ্যাপেলের যে প্রোডাক্টগুলো বিশ্বব্যাপী মানে ডমিনেট করছে ইলেকট্রনিক্সের বাজারে, তো এই অ্যাপেলের প্রোডাক্টগুলোও কিন্তু চীনেই তৈরি হয়। ঠিক আছে, তার মানে চীন বিশ্বের মানে সবচেয়ে বড় উৎপাদনকারী দেশ। বিভিন্ন মানে কোনটা উৎপাদন বলবেন, সব কিছুই চীনে উৎপাদিত হয়। পৃথিবীর কারখানাও বলা যেতে পারে চীনকে। আপনি জাস্ট চীনা একটা কোম্পানিকে বলবেন যে আমার এই জিনিস প্রয়োজন এত খরচের মধ্যে, হ্যাঁ, তারা আপনাকে সেটা তৈরি করে দিবে। আপনি যদি বাংলাদেশে ধরেন যে ঘড়ি তৈরি করবেন, আপনি একটা ঘড়ি তৈরি করবেন, একটা ঘড়ির কোম্পানির কাছে গেছেন যে আমাকে এই ঘড়িটা 1 লাখ পিস বা 1000 পিস তৈরি করে দিতে হবে। তো আপনার রিকোয়ারমেন্ট শুনে তারা আপনাকে বলবে যে আপনার পার পিস ঘড়ি তৈরি করতে ধরে নেন যে 1000 টাকা করে খরচ হবে। এর নিচে হলে আমরা আর পারবো না, এটা বাংলাদেশি কোম্পানি বলবে বা পৃথিবীর অন্যান্য কোম্পানি বলবে। কিন্তু আপনি যদি চীনে যান, আপনি বলবেন যে এই ফিচার দিতে হবে আমার ঘড়িতে, এই এতগুলো ফিচার দিতে হবে এবং এইটা আপনাকে 500 টাকা খরচের মধ্যে তৈরি করে দিতে হবে। চীনা বলবে ওকে, নো প্রবলেম, তৈরি হয়ে যাবে, কালকে এসে নিয়ে যান। ঠিক আছে, ব্যাপারটা এরকম। আপনি
সবচেয়ে ভালো প্রোডাক্টও সেখান থেকেই তৈরি করে নিতে পারবেন, আবার অতি নিম্নমানের প্রোডাক্টও তৈরি করে নিতে পারবেন। আমি বলছি আপনাকে যে আপনি যেমন চান, যা চান, চীনারা তাই আপনাকে তৈরি করে দিতে পারে, ঠিক আছে? সো এই হচ্ছে চীন। এই জন্যে আধুনিক ইলেকট্রনিক্সের বড়জাগার বলা হয়। বড়জাগার কেন বলা হয়? ওই যে আপনি যে ফোনটা ইউজ করেছেন, যে ল্যাপটপ, যে ডেস্কটপ ইউজ করেছেন, তারপরে সেটা নষ্ট হয়ে গেছে, অনেকবার সারানোর পরে আর কোনোভাবেই আপনি আর ব্যবহার করতে পারছেন না। এরপরে ফেরিওয়ালা আপনার বাড়ির নিচ দিয়ে যাচ্ছে আর হাঁক দিয়ে যাচ্ছে যে পুরাতন ফোন দিয়ে হচ্ছে যে মানে পুরাতন ফোন বিক্রি করতে পারেন বা ইত্যাদি ইত্যাদি, পুরাতন ফোন দিয়ে বিভিন্ন প্রোডাক্ট দিচ্ছে। এরকম হয় 5-10 টাকা, 100 টাকা, 500 টাকা দিয়ে আপনি যে ফোনটা বিক্রি করে দিলেন, এই ফোনগুলোর গন্তব্য কিন্তু আবার চীনে। এই ফোনগুলো না অনলি, আপনি ইলেকট্রনিক্স প্রোডাক্টের যত কিছু ফেলে দেন, ভাঙড়িওয়ালার কাছে বিক্রি করে দেন, এই সবগুলোই আবার ফিরে যায় চীনে এবং আবার রিসাইকেল হয়ে আবার রিপ্রোডাক্ট হয়ে সেগুলো আপনার হাতে ফিরে আসে। তো এই জন্যেই ইলেকট্রনিক্সের বড়জাগার বলা হয় চীনকে। আচ্ছা, চীনের ধন ভাণ্ডার কি বলে, ধান ভাণ্ডার হিসেবে পরিচিত হুনান প্রদেশ। চীনে যে প্রদেশগুলো আছে, চীনে যে 23টি প্রদেশ আছে, তার মধ্যে হুনান প্রদেশে সবচেয়ে বেশি ধান উৎপাদিত হয় এবং ধান উৎপাদনে চীন কিন্তু বিশ্বে প্রথম, ঠিক আছে? আচ্ছা, চীনের প্রধান উপজাতির নাম হচ্ছে হান, আর উইঘুর হচ্ছে চীনের একটি মুসলিম সম্প্রদায়। এই সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো পরে। আয়তনে এশিয়ার সবচেয়ে বড় দেশ চীন। পৃথিবীর সবচেয়ে বড় সেনাবাহিনী রয়েছে চীনে। এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসি কিয়াং চীনে অবস্থিত। আর চীনের দুঃখ বলা হয় হুয়াংহো নদীকে। চীনের দুঃখ বলা হয় হুয়াংহো বা হুয়াংহো নদীর আরেকটা নাম হচ্ছে ইয়োলো সি। তো এই জিনিসগুলো আপনাকে প্রশ্ন আকারে পড়তে হবে। এরপরে কি চীন থেকে জানা শেষ হয়ে গেল? না, চীন থেকে আপনাকে আরো কিছু জিনিস জানতে হবে। চীনের প্রশাসনিক বিভাগ বা প্রশাসন সম্পর্কে একটু ছোট করে জেনে নিতে হবে আমাদের। চীনের সাংবিধানিক নাম কি? আপনাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে চীনের সাংবিধানিক নাম কি। বাংলাদেশের সাংবিধানিক নামের পাশাপাশি চীনের সাংবিধানিক নামও পরীক্ষায় বিভিন্ন সময় আসতে দেখা গেছে। তো চীনের সাংবিধানিক নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না। পার্লামেন্টের এখানে দেখেন পিপলস রিপাবলিক অফ চায়নার জায়গায় আপনাকে ভুল অপশন দেবে, দা পিপলস রিপাবলিক অফ চায়না, একটা দা লাগাই দিবে, দা কিন্তু নাই, শুধু পিপলস রিপাবলিক অফ চায়না বা পিআরসি। পার্লামেন্টের নাম আমাদের যেমন পার্লামেন্টের নাম জাতীয় সংসদ, চীনের পার্লামেন্টের নাম ন্যাশনাল পিপলস কংগ্রেস। চীনের প্রদেশ, চীনের বর্তমানে 23টি প্রদেশ আছে। বর্তমানে 22টি প্রদেশ চীনে, অ্যাকচুয়ালি প্রদেশ হচ্ছে 22টি এবং তাইওয়ানকে তাদের একটি প্রদেশ হিসেবে দাবি করে চীন। এই জন্য চীনের বর্তমান প্রদেশ হচ্ছে 23টি, মানে তাদের সরাসরি প্রদেশ 22টি আর তাইওয়ানকে তারা প্রদেশ হিসেবে দাবি করে। তাইওয়ানের এই জন্যেই স্বাধীনতা নেই। বললাম না তাইওয়ান স্বাধীন দেশ নয়, দূরপ্রাচ্যের দেশ 6টি বললে ভুল হবে, কারণ তাইওয়ানের স্বাধীনতা নেই। তাইওয়ান সম্পর্কেও বিস্তারিত জানবো একটু পরে। স্বায়ত্তশাসিত অঞ্চল, চীনের মোট স্বায়ত্তশাসিত অঞ্চল 5টি অঞ্চলকে তারা অটোক্রেসি দিয়েছে, ঠিক আছে? অটোক্রেসি বলছি, কি বলে, স্বায়ত্তশাসন, এটাকে বলে স্বায়ত্তশাসন। সেই স্বায়ত্তশাসিত 5টি অঞ্চল কি কি? তিব্বত, জিনজিয়াং, গুয়াংজি, নিংজিয়াং এবং ইনার মঙ্গোলিয়া। এই 5টি অঞ্চল হচ্ছে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল। কেন্দ্রশাসিত পৌর অঞ্চল হচ্ছে 4টি: বেইজিং, সাংহাই, থিয়েনচিন এবং সুংসিং, এটা একটা জায়গার নাম। বিশেষ প্রশাসনিক অঞ্চল হচ্ছে 2টি: হংকং এবং ম্যাকাও। এই হচ্ছে চীনের প্রশাসন। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে, আপনাকে জিজ্ঞেস করবে, এই যে প্রত্যেকটাই কিন্তু প্রশ্ন আসার মতো। চীনের সাংবিধানিক নাম কি, চীনের পার্লামেন্টের নাম কি, চীনের প্রদেশ কয়টি, এটা কম আসলেও এই যে ব্যাপারগুলো, যে তিব্বতের মর্যাদা কি, জিনজিয়াং কি, অথবা হংকং বা ম্যাকাও চীনের মর্যাদা কি, মানে চীনে তাদের মর্যাদা কি, এভাবে প্রশ্নগুলো কিন্তু এসে থাকে। চীনের কিছু কূটনীতি বা কূটনৈতিক পলিসি সম্পর্কে আমরা জেনে নিব, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 1 হচ্ছে পিং পং ডিপ্লোমেসি। 1 নাম্বার কি? পিং পং ডিপ্লোমেসি। পিং পং আবার কি? এই পিং পং হচ্ছে টেবিল টেনিস খেলার একটি আসর, পিং পং। তো 1971 সালে এই চীন কিন্তু এই ডিপ্লোমেসি প্রয়োগ করে। ব্যাপারটা একটু বলি, ব্যাকগ্রাউন্ডটা বলি, বুঝতে সুবিধা হবে।
আমেরিকার সাথে চীনের আজীবনের শত্রুতা, আমেরিকা কখনোই চীনের বন্ধু বা চীন কখনোই আমেরিকার দোস্ত ছিল না, আজীবনের তাদের মানে বৈরিতা এবং প্রতিদ্বন্দ্বিতা। এইবার মাঝখানে বহুদিন চীন এবং আমেরিকার মধ্যে কূটনৈতিক কোনো সম্পর্ক ছিল না, একে অপরের মধ্যে বেশ শীতল একটা আবহাওয়া বিরাজ করছিল। তো এই শীতলতা দূর করার জন্য 1971 সালে আমেরিকার সাথে মানে আমেরিকার একটি টেবিল টেনিস দল চীনের সাথে খেলতে আসে, টেবিল টেনিস খেলতে আসে। তো প্রথমেই খেলতে আসার মাধ্যমে তাদের একটা কথা বলার সূত্রপাত ঘটে। ব্যাপারটা হচ্ছে, ধরেন আপনার কোনো প্রতিবেশীর সঙ্গে আপনার একটু মনোমালিন্য, একটু না ভালোই মনোমালিন্য, এবং তার সাথে আপনার কথাবার্তা চলে না, গায়ে ধাক্কা লাগলেও কথা বলেন না, কিন্তু একসময় রাগ কমে, হয়তো আপনার কোনো কথার সে রিপ্লাই দিল, অথবা আপনি তাকে সালাম দিলেন বা সে আপনাকে সালাম দিল, এর মাধ্যমে কিন্তু আসলে রাগের বরফটা গলতে শুরু করে এবং কথাবার্তা বা সম্পর্ক স্বাভাবিক হওয়ার সূত্রপাত ঘটে। ঠিক একই কারণে মানে একটা দেশ তো আর একটা দেশকে সালাম দেয় না, তো আমেরিকার কি করলো, মানে চীনের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য একটি টেবিল টেনিস দল তাদের চীনে প্রেরণ করলো, তারা চীনে এসে খেললো। এই যে খেলার যে সম্পর্ক তৈরি হলো, এর মাধ্যমে আসলে তাদের বৈরিতার একটু মানে হ্রাস পেল, অবসান ঘটলো। পরেরটা হচ্ছে নেকড়ে যোদ্ধা নীতি বা ওলফ ওয়ারিয়র পলিসি। বিভিন্ন দেশের নৌঘাঁটি স্থাপনের মাধ্যমে বিশ্বে প্রভাব বিস্তার করার নীতি হচ্ছে নেকড়ে যোদ্ধা নীতি। এই নেকড়ে যোদ্ধা নীতি মূলত ওলফ ওয়ারিয়র নামে একটি সিনেমার নামকরণে করা হয়েছে। এটাও একটু বিস্তারিত বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। চীনের আসলে চীনের প্রভাব যখন হ্রাস পাচ্ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চীনের প্রভাব যখন হ্রাস পাচ্ছিল, তখন চীনের বিভিন্ন মানে প্রভাবিত অঞ্চল আমেরিকার প্রভাবে প্রভাবিত হচ্ছিল। তো নেকড়ে যেমন চুপ করে থাকতে থাকতে হুট করে আক্রমণ করে ঝাঁপ দিয়ে শিকার ধরে, ঠিক এই জিনিসটা আসলে এই সিনেমাতে দেখানো হয়েছিল। এই সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে চীনের তৎকালীন সরকার কি করলেন, তারা একটা নীতি গ্রহণ করলেন যে আমরা আসলে বসে থাকলে চলবে না, আমরা বিভিন্ন জায়গায় সমুদ্রে আধিপত্য বিস্তার করার মাধ্যমে বিশ্বে আধিপত্য বিস্তার করব। এই ধারাবাহিকতায় চীন সাগরে তো বটেই, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরে বিভিন্ন জায়গায় মানে নৌঘাঁটি স্থাপনের মাধ্যমে এই যে সমুদ্রে নিজেদের প্রভাব বিস্তারের মাধ্যমে বিশ্বে প্রভাব বিস্তার করার যে নীতি গ্রহণ করলো, এটার নাম হচ্ছে ওলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি। এটা 2010 সালে গৃহীত হয়েছিল। আচ্ছা, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চীনের আরও একটি সফল উদ্যোগ। এটির নাম হচ্ছে নিউ সিল্ক রুট, ওয়ান বেল্ট ওয়ান রোড নামে পরিচিত। দেখেন সিল্ক রুট বিষয়টা কি, এটা আগে একটু বুঝি, তাহলে তারপরে আমরা নিউ সিল্ক রুট বুঝতে পারবো। সিল্ক রুট হচ্ছে অতীতে এই যে চায়না, এই চীন থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত, মধ্যপ্রাচ্য, চীন থেকে শুরু হয়ে ইরান, ইরাক, আফগানিস্তান, হ্যাঁ, ইয়েমেন, ওমান, সৌদি আরব, তুরস্ক, এরকম করে মানে এইদিকে ইউরোপ এবং আফ্রিকা পর্যন্ত চীনের বাণিজ্য চালু ছিল। এই বাণিজ্যিক যে পথ, এই পথে চীনেরা নিজেদের সিল্ক বা মসলিন এগুলো ইউরোপ এবং আফ্রিকা বা এশিয়ার পশ্চিম অঞ্চলের বিভিন্ন বাজারে, বাগদাদ সহ ইউরোপের বিভিন্ন বাজারে তারা বিক্রি করত। কখন? অনেক প্রাচীনকালে, অনেক আগে চীন তার মসলিন কাপড় যে রাস্তা ধরে ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিত, এই রাস্তাটাকে বলা হচ্ছে সিল্ক রুট। এটি মধ্যযুগে বিভিন্ন সময় মুসলিম আধিপত্যের পরে বিভিন্ন কারণে এই রুটটা নষ্ট হয়ে যায়, বাণিজ্যটা বন্ধ হয়ে যায়, চীনের মসলিন বা সিল্কের ব্যবসাও কমে যায়। এখন চীন যেটা চেষ্টা করেছে বা করছে সেটা হচ্ছে তাদের যে হারানো সিল্ক রুট এটি আবারও ফিরিয়ে আনতে। এর মাধ্যমে চীন আসলে বাণিজ্যিকভাবে বিশ্বের বিভিন্ন দেশের সাথে কানেক্টিভিটি আরো বেশি বাড়াতে চায়। এটাই হচ্ছে নিউ সিল্ক রুট, যা ওয়ান বেল্ট ওয়ান রোড নামে পরিচিত। ঠিক আছে, এই
প্রকল্পটি তারা 2013 সালে গ্রহণ করেছিল। 9 লাইন, চীনের বিরোধপূর্ণ একটা সিদ্ধান্ত হচ্ছে 9 লাইন ডিসিশন, ঠিক আছে। তো 9 লাইন আবার কি, দক্ষিণ চীন সাগরে চীনা সীমানা বৃদ্ধির যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে 9 লাইন। এটা কিরকম, এই যে এটা হচ্ছে চায়না, এটা চায়না, আর এইখানে আমরা দাগ দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9, আমরা এই 9টা দাগ দেখতে পাচ্ছি। এই 9টা দাগ হচ্ছে দক্ষিণ চীন সাগরে। একদিন কি করলো চীন, এই দক্ষিণ চীন সাগরে যেখানে আরো অনেক দেশ আছে, উত্তর দক্ষিণ কোরিয়া আছে, জাপান আছে, দক্ষিণ চীন সাগরের যে প্রতিবেশী বা উপকূলীয় দেশগুলো আছে সেই দেশগুলোকে বঞ্চিত করে চীন একদিন ওয়ান ফাইন মর্নিং কি করলো, এই দক্ষিণ চীন সাগরের এই দিক দিয়ে 9টা ড্যাশ লাইন টেনে দিল। ড্যাশ লাইন মানে কি, এই যে ডট 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 এরকম 9টা লাইন টেনে দিয়ে বললো, যে লাইনের ভিতরে মানে ম্যাপের উপরে 9টা লাইন টেনে দিয়ে বললো এই ম্যাপের মধ্যে যা আছে এগুলো চীনের, আর কারো নাই, কেউ এখানে আসবি না, ব্যাপারটা এরকম। তো দেখেন এইখানে চীন আর এটা হচ্ছে দক্ষিণ চীন সাগর, তার মানে এই 9টা ড্যাশ লাইনের মাধ্যমে পুরো দক্ষিণ চীন সাগর চীন নিজেদের বলে দাবি করতে শুরু করলো। এটাকে বলা হচ্ছে 9 লাইন। তো এর কারণে চীনের কিন্তু জাপানের সঙ্গে, কোরিয়ার সঙ্গে, আরো প্রতিবেশী যে দেশগুলো আছে এই সমুদ্র উপকূলে তাদের সঙ্গে কিন্তু বিরোধ আছে এই 9 লাইনের কারণে। পান্ডা কূটনীতি, চীনের আরেকটি কূটনীতির নাম হচ্ছে পান্ডা কূটনীতি। আচ্ছা, এই পান্ডা কূটনীতি কি, চীন তার বিভিন্ন দেশকে, বিশ্বের বিভিন্ন দেশকে পান্ডা উপহার দিয়ে এবং হচ্ছে যে ঋণ প্রদান করে তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চায় এবং বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে চায়। এই যে তাদের প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে বলা হচ্ছে পান্ডা ডিপ্লোমেসি, ঠিক আছে। আপনাকে জিজ্ঞেস করবো পরীক্ষায় পান্ডা কূটনীতি কারা গ্রহণ করেছে, অথবা পান্ডা কূটনীতি কাদের, চীনাদের। মেড ইন চায়না তাদের আরেকটি বাণিজ্যিক নীতি, এটা মূলত পরিকল্পনাকারী হচ্ছেন চীনের সাবেক প্রধানমন্ত্রী লে কেকিয়াং, এবং এইটার উদ্দেশ্য হচ্ছে পণ্যের গুণগত মান বৃদ্ধির মাধ্যমে ম্যানুফ্যাকচারিংয়ে চীনকে বিশ্বের 1 নম্বর শক্তিতে পরিণত করা। যেটা একটু আগে বললাম যে আপনি আসলে কি তৈরি করতে চান সেগুলোই চীন তৈরি করে দিবে। মানে আপনার যদি মাথায় আসে যে আমি কোনো কিছু ম্যানুফ্যাকচার করব, প্রডিউস করব, উৎপাদন করব, তাহলে সবচেয়ে সস্তায় ভালো জিনিসটা আপনি চীনে তৈরি করতে পারবেন। এবং চীন এই প্রকল্পটি গ্রহণ করেছে 2025 সাল পর্যন্ত। এই যে 2025 সাল পর্যন্ত তারা পোশাক সেক্টরে, তৈরি পোশাক সেক্টরে বিশ্বের 1 নাম্বার জায়গা অর্জন করবে, যেটা অলরেডি তারা করেছে, বহুদিন আগে থেকেই আছে। এরকম ধাপে ধাপে তারা 2050 সাল পর্যন্ত 3টি প্ল্যান করেছে, যার মাধ্যমে তারা বিশ্বের 1 নাম্বার উৎপাদনকারী দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়। মেড ইন চায়না এর একটা ব্র্যান্ড নেম, ঠিক আছে। আপনি বিভিন্ন প্রোডাক্টে, আপনি শার্ট, টি শার্ট, জুতা, বিভিন্ন জিনিস, বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য দেখবেন লেখা আছে মেড ইন চায়না। এটা কিন্তু তাদের একটা ব্র্যান্ডিং, ঠিক আছে। এই ব্র্যান্ডিংটা তারা করতে চায় স্ট্রংলি। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা দেখব, চীনের গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিবর্গ। চীনের এই দীর্ঘ ইতিহাসে যে ব্যক্তিদের অবদান অনেক বেশি অথবা যারা বিতর্কিত, এরকম কয়েকজন ব্যক্তির নাম সম্পর্কে আমরা জানবো, ব্যক্তি সম্পর্কে জানবো যাদের সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে। প্রথমে আমরা জানবো দালাই লামা সম্পর্কে। আগেই বলেছি দালাই লামা হচ্ছেন তিব্বতের ধর্মীয় নেতা। তিব্বতকে এটা একটু পরে জানি। তো দালাই লামা হচ্ছেন তিব্বতের ধর্মীয় নেতা। দালাই লামা শব্দের অর্থ হচ্ছে মহাসাগর। দালাই লামাকে বলা হয় এশিয়ার ম্যান্ডেলা। দালাই লামা 1959 সালে ভারতে পালিয়ে যান। 1969 সালে তিনি চীনের আগ্রাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেন। আরেকটা কথা, দালাই লামা মানে একক কোনো ব্যক্তির নাম নয়, দালাই লামা বরং একটি ধর্মীয় পদের নাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখব সান ইয়াত সেন সম্পর্কে। আগে আমরা জেনেছি চীনের রাজবংশ পরাজিত করে, রাজবংশের অবসান ঘটিয়ে, রাজশাসনের অবসান ঘটিয়ে চীনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন সান ইয়াত সেন 1911 এবং 12 সালে এই সময়টাতে, এবং তিনি চীনা বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি চীনা প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা আর কুওমিন্টাং
জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা হচ্ছেন এই সান ইয়াত সেন। মাও সেতুং এর আগেই আমরা জানলাম তিনি কমিউনিস্ট বিপ্লবের নায়ক, চীনে অথবা গণচীনের প্রতিষ্ঠাতা। তিনি 1949 সালে কমিউনিস্ট বিপ্লবের মাধ্যমে গণচীনের প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এবং তার প্রতিষ্ঠিত চীনা কমিউনিস্ট পার্টি বিশ্বের সবচেয়ে বড় দল। তার নেতৃত্বেই 1966 সালে চীনে সাংস্কৃতিক বিপ্লব সংগঠিত হয়েছিল। আপনাকে জিজ্ঞেস করবে চীনের সাংস্কৃতিক বিপ্লব কখন হয়, কার নেতৃত্বে হয়, দুইটা প্রশ্ন। কখন? 1966 সালে। কার নেতৃত্বে? সান ইয়াত সেনের নেতৃত্বে। শি জিনপিং তিনি চীনের বর্তমান প্রেসিডেন্ট। হ্যাঁ, তার সম্পর্কে মানে আর ব্যাকগ্রাউন্ড বেশি কিছু জানার দরকার নাই, জাস্ট এতটুকু তথ্য আমরা জানবো চীনের বর্তমান প্রেসিডেন্টকে। তবে আপনি যখন আরও পরে এই তথ্যটা চেঞ্জ হবে তখন আপডেট জেনে নিতে হবে। চীনের বিভিন্ন অঞ্চল, চীনের কয়েকটি এবার অঞ্চল সম্পর্কে আমরা জানবো। বহুক্ষণ আগে থেকে আমরা তিব্বত করছিলাম। তো তিব্বত আসলে কি? তিব্বত হচ্ছে চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। কি? স্বায়ত্তশাসিত অঞ্চল। এবং এটি 1950 সালে তিব্বত তাদের স্বাধীনতা হারায় চীনের কাছে। তিব্বতের ধর্মীয় নেতাকে বলা হয় দালাই লামা। তিব্বতের বর্তমান দালাই লামার নাম তেনজিং গ্যাতসু। তার মানে দালাই লামা বিশেষ কোনো ব্যক্তির নাম নয়, বরং একটি পদের বা পদবীর নাম। দালাই লামা বর্তমানে ভারতে নির্বাসিত আছেন। দালাই লামা নোবেল পুরস্কার পেয়েছিলেন 1989 সালে। দালাই লামার প্রাসাদের নাম হচ্ছে পোতালা প্রাসাদ। আপনাকে জিজ্ঞেস করবে পোতালা প্রাসাদ কোথায় বা পোতালা প্রাসাদ কি? পৃথিবীতে নিষিদ্ধ দেশ বলা হয় তিব্বতকে, আর নিষিদ্ধ শহর বলা হয় তিব্বতের রাজধানী লাসাকে। তো নিষিদ্ধ কেন? এটা একটা প্রশ্ন মনে জাগতেই পারে। তিব্বতের বৈরী আবহাওয়া ও দুর্গম ভূপ্রকৃতির কারণে। নিষিদ্ধ দেশ কেন বলা হয়? তিব্বতের যে বৈরী আবহাওয়া, মানে এখানে বছরে প্রায় 8 থেকে 9 মাস তুষারপাত হয়। এত ঠান্ডা এবং এত দুর্গম অঞ্চল যে সেখানে আপনি যদি মানে প্রবেশ করেন, হুট করে চলে যান, তাহলে আপনার বেঁচে ফেরার সম্ভাবনা অনেক কম। তো জীবনের যেহেতু ঝুঁকি আছে, এই জন্যে তিব্বতকে বলা হয় নিষিদ্ধ দেশ, আর তিব্বতের রাজধানী লাসাকে বলা হয় নিষিদ্ধ শহর। ঠিক আছে? আচ্ছা, ম্যাকাও আমাদের পরবর্তী জায়গার নাম হচ্ছে ম্যাকাও। ইউরোপীয় উপনিবেশবাদ থেকে সর্বশেষ মুক্তি পেয়েছিল এই ম্যাকাও। ম্যাকাও তাহলে ইউরোপের কোন শক্তির অধীনে ছিল? পর্তুগালের অধীনে ছিল। এই পর্তুগিজরা ম্যাকাও 442 বছর ধরে শাসন করেছে এবং 1999 সালে পর্তুগিজরা ম্যাকাও চীনের কাছে হস্তান্তর করেছে। আর ম্যাকাওয়ে চীনের এক দেশে দুই নীতি চালু আছে, যেটা 2049 সাল পর্যন্ত চালু থাকবে। এক দেশে দুই নীতি কি সেটা একটু পরে জানবো আমরা আগে ম্যাকাও সম্পর্কে জানছি। তাহলে ম্যাকাও এটা কিন্তু স্বাধীন কোনো দেশ নয়, চীনের একটি বিশেষ অঞ্চল, যেটা একসময় মানে 442 বছর ধরে পর্তুগিজদের দখলে ছিল। 1999 সালে এই ম্যাকাও চীনের কাছে হস্তান্তর করে পর্তুগিজরা, এবং এই ম্যাকাও নিজেদের হাতে নিয়ে তারা এই ম্যাকাওয়ে এক দেশে দুই নীতি চালু করে। এক দেশে দুই নীতি কি সেটা পরে জানবো, তার আগে জেনে নেব হংকং সম্পর্কে। হংকং নিজে কোনো স্বাধীন দেশ নয়, বরং এটিও চীনের একটি বিশেষ অঞ্চল। এই হংকং 1839 থেকে 42 সালে চীন এবং ব্রিটেনের মধ্যে যুদ্ধ হয়, আফিম যুদ্ধ হয়, তাকে বলা হয় আফিম যুদ্ধ। তো প্রথম আফিম যুদ্ধের পর 1842 সালে চীন এবং ব্রিটেনের মধ্যে নানকিং নামক জায়গায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে চীন হংকংকে ব্রিটেনের হাতে ছেড়ে দিতে বাধ্য হয়। ব্রিটেন 156 বছর এই হংকং শাসন করে। 1842 সালে 1839 থেকে 1842 পর্যন্ত চীন এবং
ব্রিটেনের মধ্যে যুদ্ধ হয়, যুদ্ধের নাম আফিম যুদ্ধ, প্রথম আফিম যুদ্ধ। এই প্রথম আফিম যুদ্ধের সমাপ্তি ঘটে 1842 সালে নানকিং চুক্তির মাধ্যমে, যাতে তারা এইটা মানে স্থির করে যে হংকং ব্রিটেনের অধীনে চলে যাবে। এই যে ব্রিটেনের অধীনে হংকং চলে গেল, এটা ছিল 156 বছর। 1997 সালে হংকং আবারও ব্রিটেন চীনের কাছে নানকিং চুক্তি অনুযায়ী চীনের কাছে ফিরিয়ে দিয়েছিল এবং এখনো হংকং চীনের অধীনেই আছে। তাইওয়ান, তাইওয়ান হচ্ছে চীনের আরেকটি বিশেষ কেন্দ্রশাসিত অঞ্চল। এটারও কিন্তু স্বাধীনতা নেই। এর পূর্ব নাম হচ্ছে ফরমোজা। পরীক্ষা আসে তাইওয়ানের পূর্ব নাম কি? অ্যান্সার হচ্ছে ফরমোজা। তাইওয়ান স্বাধীন হয় 1949 সালে, তবে 1971 সালে এটি আবারও চীনের দখলে চলে যায়। 1949 সালে তাইওয়ান স্বাধীন হয় ব্রিটেনের কাছ থেকে, কিন্তু এটি আবারও 1971 সালে চীনের অধীনে চলে যায়। আচ্ছা, তাইওয়ানের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নাই। কেন কূটনৈতিক সম্পর্ক নাই? কারণ চীন তাইওয়ানের স্বাধীনতা কেড়ে নিয়েছে। তো যেই দেশের স্বাধীনতাই নাই সে দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক নাই, এইটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাইওয়ানের একটি ভৌগোলিক উপনাম আছে যাকে আমরা পঞ্চ ড্রাগনের দেশ। আরেকটা জায়গা হচ্ছে জিনজিয়াং প্রদেশ। এটা চীনের উত্তর পশ্চিম অঞ্চলের একটি প্রদেশ, যেখানে কিছু তুর্কি মুসলিম বসবাস করে, যাদেরকে বলা হয় উইঘুর। উত্তর পশ্চিম দিকে, চীনের উত্তর পশ্চিম দিকের জিনজিয়াং প্রদেশে কিছু সংখ্যক মুসলিম বসবাস করে, তারা জাতিতে তুর্কি এবং তাদেরকে বলা হয় উইঘুর। এই উইঘুররা চীনের সংখ্যালঘু মুসলিম জাতি এবং তারা চীনের দ্বারা নির্যাতিত। কিছুদিন আগে আমেরিকা এই জিনজিয়াং প্রদেশ থেকে উৎপাদিত পণ্য কেনার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে, যেন মুসলমানদের অবস্থা আরও খারাপ হয়ে যায়। তো এখানে আপনাকে জিজ্ঞেস করবে উইঘুর কি, উইঘুর কারা, উইঘুর কোথায় বসবাস করে, অথবা চীনের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের নাম কি, এভাবে প্রশ্ন আসবে। এবার আমরা ফাইনালি জানবো এক দেশে দুই নীতি আসলে কি। ওয়ান কান্ট্রি টু সিস্টেম, এটা আসলে কি? এটা আমরা অনেকবার শুনি যে এক দেশে দুই নীতি চালু আছে। কোন দেশে? চীনে। তো চীন হংকং এবং ম্যাকাও, এই দুইটা প্রদেশে, এই দুটি অঞ্চলে এই নীতি চালু রেখেছে। তো এক দেশে দুই নীতি কি, এটা ক্লাস শেষে আপনি একটু পড়ে নিয়েন, আমি মুখে মুখে আপনাকে বলি। ব্যাপারটা হচ্ছে চীনের অর্থনীতি এবং রাষ্ট্র পরিচালনার নীতি হচ্ছে সমাজতান্ত্রিক, তাই না? চীন সমাজতান্ত্রিক একটি রাষ্ট্র, কমিউনিস্ট একটি রাষ্ট্র, তাই না? যেখানে ব্যক্তিগত মানে পুঁজিবাদী গণতন্ত্র এবং পুঁজিবাদ নিষেধ। তো এটা হচ্ছে একটা নীতি। এইবার চীনের দখলে যে জায়গাগুলো আছে সেখানেও তো এই একই নীতি চালু থাকবে, তাই না? একটা দেশে সেন্ট্রালি যদি গণতন্ত্র চালু থাকে সব জায়গাতেই গণতন্ত্র চালু থাকবে, সেন্ট্রালি যদি সমাজতন্ত্র চালু থাকে সব জায়গাতেই সমাজতন্ত্র চালু থাকবে, এবং পুঁজিবাদী কি বলে যে সমাজতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থাও চালু থাকবে। এখন চীন এই হংকং এবং ম্যাকাও এই দুইটা জায়গার অর্থনৈতিক সমৃদ্ধি কয়েকটা উদ্দেশ্য, অর্থনৈতিক সমৃদ্ধি এবং এই দুইটি জায়গার যে জনগণ তাদের ব্যক্তিগত সামাজিক সাংস্কৃতিক বিকাশ এগুলোকে এগিয়ে নেওয়ার জন্য অথবা প্রতিবন্ধকতা সৃষ্টি যেন না হয় সে উদ্দেশ্যে এই হংকং এবং ম্যাকাও একই সঙ্গে দুইটি নীতি চালু আছে। তার মানে এখানে সমাজতন্ত্রও চালু আছে, এখানে গণতন্ত্রও কিছুটা চালু আছে, এখানে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাও চালু আছে, আবার পুঁজিবাদী অর্থনীতি ব্যবস্থাও চালু আছে। তাহলে এই যে একটা দেশে দুই ধরনের সিস্টেম চালু আছে, এটাই হচ্ছে এই দুই সিস্টেম। এক সিস্টেম কি, মানে পুঁজিবাদ, রাজনৈতিকভাবে পুঁজিবাদ এবং গণতন্ত্র, আর কি বলে যে রাজনৈতিকভাবে সমাজতন্ত্র এবং গণতন্ত্র, আর অর্থনৈতিকভাবে পুঁজিবাদ এবং সমাজতন্ত্র মানে সাম্যবাদ। এই দুইটি ব্যবস্থায় হংকং এবং ম্যাকাও চালু আছে। এটাকেই বলা হচ্ছে এক দেশে দুই নীতি। এই নীতি গ্রহণের কারণ, কখন গ্রহণ করা হয় এবং কত বছর পর্যন্ত এটা চালু থাকবে সেটা একটু ভালো করে মনে রাখতে হবে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা, এরপরে আমরা গ্রেট ওয়াল অফ চায়না সম্পর্কে একটু জানবো। চীন পড়লাম আর চীনের মহাপ্রাচীর সম্পর্কেই জানলাম না, তাহলে পড়া কিন্তু অপূর্ণ থেকে গেল। তাহলে একটু জেনে নিই চীনের মহাপ্রাচীর সম্পর্কে। চীনের মহাপ্রাচীর হচ্ছে মানবসৃষ্ট বিশ্বের সবচেয়ে দীর্ঘ স্থাপত্য। এর চেয়ে লম্বা আর কোনো স্থাপত্য মানুষ তৈরি করেনি পৃথিবীতে। আচ্ছা, এই স্থাপত্য এটি চীনের উত্তর পশ্চিম সীমান্তকে
মানে বহিরাক্রমণ থেকে রক্ষা করার জন্য নির্মাণ করা হয়েছিল। এগুলো অসংখ্য প্রাচীর, দুর্গ এবং পর্যবেক্ষক টাওয়ারের সমন্বয়ে গঠিত এবং প্রায় 2000 বছর ধরে বিভিন্ন রাজবংশের আমলে এই মহাপ্রাচীর নির্মিত হয়েছে। আমরা টু দ্য পয়েন্ট যদি জানি, চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য মোট 21,000 কিলোমিটার। 21,000 কিলোমিটার, চিন্তা করতে পেরেছেন? 21,000 কিলোমিটার মানে কত? অনেক। হ্যাঁ, মানে আপনার চিন্তার একটু বাইরেই 21,000 কিলোমিটার। মানুষ মানে চীনারা দেখেন, এটাকে আমি যখন গ্র্যান্ড খাল পড়িয়েছিলাম তখন পড়িয়েছিলাম যে প্রায় 1800 কিলোমিটার দীর্ঘ একটি খাল চীনারা খনন করেছে, যা মানুষ সৃষ্ট সবচেয়ে দীর্ঘ খাল পৃথিবীতে। 1800 কিলোমিটারের একটি খাল তারা তৈরি করেছে। তারও আগে তারা এই প্রায় 21,000 কিলোমিটার দীর্ঘ একটি প্রাচীর তৈরি করেছে। যে প্রাচীর আপনি যদি ছবিতে দেখে বুঝতে পারবেন না, বাস্তবে দেখলে বুঝতে পারবেন এটা কোথাও 10 থেকে 14 বা 25 ফিট পর্যন্ত চওড়া। আপনার ঘরের দৈর্ঘ্য থাকে 10 ফিট 12 ফিট। আর এই চীনের মহাপ্রাচীরের যে দৈর্ঘ্য, মানে প্রাচীরের উপর দিয়ে একটা আস্ত একটা মানে বাড়ির চেয়েও প্রশস্ত একটা জায়গা, যে প্রাচীরের উপর দিয়ে, মানে এই যে প্রাচীরের একটা ওয়াল থেকে আরেকটা ওয়ালের যে দৈর্ঘ্য, এটা কোথাও 10 ফিট, কোথাও 15, কোথাও 25 ফিট পর্যন্ত প্রশস্ত। এই প্রাচীরের উপর দিয়ে ঘোড়া, সৈন্যবাহিনী তারা কি করতো? দৌড়ে গমন করতে পারতো। এই প্রাচীরের উপরে ওঠার জন্য সিঁড়ি ছিল, নিচে নামার জন্য সিঁড়ি ছিল, বিভিন্ন জায়গায় ওয়াচ টাওয়ার ছিল, হ্যাঁ, দুর্গ ছিল। তো এইরকম মানে প্রাচীর মানে আপনারা বাড়িতে যে 10 ইঞ্চি গাঁথনি বা 5 ইঞ্চি ইট দিয়ে গেঁথে যে প্রাচীর তৈরি করি, এরকম ইট না। ওই প্রাচীরের মানে জাস্ট 10 ফিট প্রাচীর ভেঙে আপনার বর্তমান বিল্ডিংয়ে যতগুলো ইট আছে 10 তলা বিল্ডিংয়ে, তার চেয়ে বেশি ইট হইতে পারে। তার মানে একটু চিন্তা করেন যে এইরকম একটা দানবাকৃতির স্থাপত্য চীনারা কিন্তু নির্মাণ করেছিল। এটাকে বলা হচ্ছে দ্য গ্রেট ওয়াল অফ চায়না। এটার উদ্দেশ্য কি? মঙ্গল এবং অন্যান্য যাযাবর গোষ্ঠীর আক্রমণ থেকে চীনকে রক্ষা করা। মঙ্গল পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ জাতি হচ্ছে মঙ্গল, সবচেয়ে ভয়ঙ্কর জাতি হচ্ছে মঙ্গল এক সময় ছিল। মঙ্গলরা পৃথিবীর প্রায় অর্ধেকেরও বেশি জায়গা দখল করে ফেলেছিল। এশিয়া, আফ্রিকা, ইউরোপের বিভিন্ন জায়গা কিন্তু মঙ্গল সাম্রাজ্যের অধীনে ছিল। চেঙ্গিস খান, তারপরে হচ্ছে হালাকু খান, চেঙ্গিস খান, তারপরে হচ্ছে আরেকজন কে আছে, এই যে মঙ্গল নেতারা আছে, তারা কিন্তু পৃথিবী একসময় ত্রাসের সৃষ্টি করেছিল এই ত্রাসের হাত থেকে বাঁচার জন্য। কারণ মঙ্গল আক্রমণ অত্যন্ত ভয়ঙ্কর ছিল। আপনি যদি তুর্কি কিছু সিরিজ যেমন আর্তুগুল, তারপরে হচ্ছে কুরুলুস ওসমান, এগুলো দেখে থাকেন তাহলে বুঝবেন যে মঙ্গলরা কত ভয়ঙ্কর ছিল। হ্যাঁ, তো মঙ্গলদের নিয়েই আলাদা একটা ক্লাস নেওয়া যেতে পারে। এখন মঙ্গল বলে পৃথিবীতে কোনো শোরগোল নেই, তারা খুবই শান্তশিষ্ট জাতিতে পরিণত হয়েছে। বাট একসময় তারা এত ভয়ঙ্কর জাতি ছিল যে চীন তাদের হাত থেকে বাঁচার জন্য এই প্রকাণ্ড প্রাচীর তৈরি করেছিল। আচ্ছা, নির্মাণকাল, এটি কখন নির্মাণ হয়? খ্রিস্টপূর্ব 8ম শতকে এর নির্মাণ কাজ শুরু হয় এবং ওই যে বলেছিলাম কিন রাজবংশের সময় এটি নির্মাণ কাজ শুরু হয়। শুধু কিন বংশই না, কিন বংশের পরে আরও কয়েকটা বংশ যেমন মিং রাজবংশ সহ আরও বেশ কিছু রাজবংশ এই প্রাচীর সংস্কার করে, আরও বর্ধিত করে এবং সব মিলেই প্রায় 21,000 কিলোমিটার দীর্ঘ একটি প্রাচীর তারা তৈরি করে। তো এই ছিল চীন থেকে আমার আজকের আয়োজন, আজকের আলোচনা। চীন থেকে চাকরির পরীক্ষায় আসতে পারে এমন প্রায় সকল তথ্যই আপনাকে দিয়েছি। এছাড়াও কিন্তু চীনের বিভিন্ন উৎপাদন সূচক, মানে আধুনিক ক্ষেত্রে চীনের অর্থনৈতিক বিষয়গুলি পরীক্ষা আসে, যেগুলো আপনাকে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে পড়তে হবে। যে তথ্যগুলো পরিবর্তনশীল সেগুলো আমি রাখি নাই ক্লাসে। তো চীন আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ, গুরুত্বপূর্ণ একটি আলোচনা। এটি অবশ্যই ভালো করে আত্মস্থ করবেন, বই খুলে পড়বেন চীন সম্পর্কে। চীন থেকে প্রায় প্রশ্ন থাকে। তো আজকে এ পর্যন্তই বিদায় নিব। তবে শেষ কথা আপনাকে বলবো, অবশ্যই ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করে দিন। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।